আজ ১৭ই সেপ্টেম্বর। আবার ৭১-এর কেমন আছে বাংলাদেশ শিরোনামে রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবৈধ ইউনূস সরকারের শাসনে সংখ্যালঘুরা হত্যা, নিপীড়ন আর উগ্রতন্ত্রের নিশানায়। গত ১৪ই সেপ্টেম্বর দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে হরিজন সম্প্রদায়ের কৃষ্ণ বাষ্পরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের ঘটনা শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নেমে আসা অমানবিক বাস্তবতার প্রতিচ্ছবি। স্থানীয় হরিজন সম্প্রদায় শোক ও ক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের অভিযোগ, অবহেলা, অবজ্ঞা আর রাষ্ট্রীয় সুরক্ষাহীনতার কারণে সংখ্যালঘুরা প্রতিনিয়ত অকাল মৃত্যু আর হত্যা নিপীড়নের শিকার হচ্ছেন। আজ পরিষ্কার, অবৈধ ইউনূস সরকার সংখ্যালঘু নিধনযজ্ঞে নীরব দর্শক নয়, বরং প্রত্যক্ষ প্রণোদনাকারী। কিশোর গ্যাং দখলদার ইউনূসের অবৈধ শাসন টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ। বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি কলেজ পাড়া একসময় যে এলাকাটি ছিল শিক্ষা, সংস্কৃতি এবং শান্তির প্রতীক, সেখানে এখন নেমে এসেছে অন্ধকারের ছায়া। কিশোর গ্যাংয়ের দাপটে প্রায় ৫০টি পরিবার আজ আতঙ্কে দিন কাটাচ্ছে। শনিবার দুপুরে যে মানববন্ধন অনুষ্ঠিত হলো, তার প্রতিটি মুহূর্ত যেন বলছিল একই কথা: আমরা নিরাপদ নই। আমাদের ঘুম হারাম হয়ে গেছে, আমাদের সন্তানরা স্কুলে যেতে ভয় পায়, আমাদের জীবন এখন এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী। গত ১১ই সেপ্টেম্বর থেকে সশস্ত্র হামলা চালিয়ে ৫ জন আহত হওয়ার ঘটনাটি একটি দীর্ঘস্থায়ী আতঙ্কের সূচনা মাত্র। কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি। তারা মিথ্যা মামলা দায়ের করেছে, রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে এবং এলাকাবাসীকে নিঃশ্বাস নেয়ার মতো পরিস্থিতিও দিচ্ছে না। থানার অভিযোগ করেও বিচার পাওয়ার আশা হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে তাদের আকুতি, আমাদের রক্ষা করুন। কিন্তু প্রশ্ন হলো, কে শুনবে তাদের এই আর্তনাদ? ২০২৪ সালে দেশব্যাপী জুলাই দাঙ্গা করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত এবং অবৈধভাবে ক্ষমতা দখলের যে অন্ধকার খেলা চলছিল, তারই একটি অংশ এই কিশোর গ্যাংয়ের উত্থান। বিদেশি রাষ্ট্রের টাকা, ইসলামিক জিহাদি জঙ্গি সংগঠনের সহায়তা এবং সামরিক বাহিনীর সমর্থন, এই ৩টি স্তম্ভের উপর ভর করে দেশে অরাজকতা সৃষ্টির যে পরিকল্পনা নেয়া হয়েছে, তারই একটি অংশ এই কিশোর গ্যাং। তারা শুধু কলেজ পাড়ায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য একটাই: অস্থিরতা সৃষ্টি করা, মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়া এবং ইউনূসের গদি শক্ত করে টিকিয়ে রাখার একটি প্রক্রিয়া। এই পরিস্থিতি শুধু বগুড়ার নয়, পুরো দেশের জন্য একটি সতর্কবার্তা। যদি আজ কলেজ পাড়ার মানুষদের কণ্ঠ রোধ করা যায়, তবে আগামীকাল তা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে। যদি আজ কিশোর গ্যাংয়ের আতঙ্কে ৫০টি পরিবার ভুগতে থাকে, তবে আগামীকাল তা হবে হাজারো পরিবার। তাই সময় এসেছে সোচ্চার হওয়ার, সময় এসেছে প্রশ্ন তুলতে: আমরা কোথায় যাচ্ছি? আমাদের দেশ কোথায় যাচ্ছে? ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহমেদ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে কায়সার আহমেদকে এবং রাতে তুরাগ থানার ফুলবাড়িয়া টেকপাড়া থেকে মোহাম্মদ সোলেমানকে গ্রেপ্তার করা হয়। পরে ডেমরা, মিরপুর ক্যান্টনমেন্ট, কোতোয়ালি, দারুস সালাম ও উত্তরা থানা এলাকায় পৃথক অভিযানে বাকিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহমেদ, বরগুনার বেদাকি উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস আলী ওরফে ইলিয়াস,
গাজীপুর মহানগরের যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ২ নেতা মাহমুদ দেওয়ান শিপু ও জামিল হোসেন, ঢাকা উত্তর সিটির কৃষক লীগের নেতা মোহাম্মদ সোলেমান, দক্ষিণ সিটির স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কাজী আলিদ ইসলাম, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খায়রুল ইসলাম ওরফে জুয়েল খা, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ সজীব খান, দারুসালাম থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসলাম খান, কালিয়াকৈর উপজেলা যুবলীগ সভাপতি হিরু মিয়া। ডিবি সূত্র জানায়, সোমবার সকালে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে ইউনুস আলী ওরফে ইলিয়াসকে এবং বিকেলে উত্তরা মাস্কট প্লাজার সামনে থেকে শামীম ওসমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরে লালবাগ কেল্লা এলাকা থেকে মাহমুদ দেওয়ান শিপু এবং সন্ধ্যায় লালবাগ শহীদ মাজাদ এলাকা থেকে জামিল হোসেনকে আটক করে ডিবি। আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই, পুলিশের অভিযোগ। পুলিশ বলছে আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটকদের ধরে রাখা যায়নি। আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই করে নিয়ে যায়। রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বলেছেন, মঙ্গলবার মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্যামলী শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে ৫-৬ জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে এসে ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইমামুল হক বলেছেন, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি। শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ৫-৬ জনকে আটক করা হয়। এর সাথে সাথে ২৫-৩০টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের ছিনতাই করে নিয়ে যায়। সে সময় ওই ব্যাকআপ টিম থেকে একটি মোটরসাইকেল সহ ৬ জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি। সোমবার দুপুরে মতিঝিলের দিলকুশা এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটকে পুলিশে দেয় স্থানীয় বিএনপি কর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মতিঝিল শাপলা চত্বরে ফের মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শাপলা চত্বর এলাকায় হকার রহমত আলী বলেন, গতকাল একটি মিছিল হয়েছে, সেখান থেকে ৪-৫ জনকে বিএনপি নেতাকর্মীরা মারধর করে পুলিশে দেয়। আজকে শাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা মিছিল করেছে। বাংলাদেশ মায়ানমার সীমান্তের অরক্ষিত পাহাড়ি ও নদীপথ দিয়ে মাদকের পাশাপাশি ঢুকছে মারাত্মক অস্ত্র। নেই কাঁটাতারের বেড়া, ফলে সীমান্ত জুড়ে বেড়েছে অস্ত্র চোরাচালান। বিজেপি ও স্থানীয় সূত্র বলছে, AK-47, G3 রাইফেল সহ নানা বিদেশি অস্ত্র নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের চোরা পথ দিয়ে আসছে। এসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো ক্যাম্পে নিয়ে যাচ্ছে স্থানীয় চক্রের সহায়তায়। আধিপত্য বিস্তারের লড়াইয়ে এ অস্ত্র এখন তাদের প্রধান চালিকা শক্তি। পরিসংখ্যান অনুযায়ী গত ৫ বছরে রোহিঙ্গা গ্রুপগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষ ও গোলাগুলিতে প্রাণ গেছে ২ শতাধিক মানুষের। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তত ৯টি হত্যাকাণ্ডের সঙ্গেও এসব অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ সোমবার সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে অস্ত্র ঢুকে সরাসরি ক্যাম্পে চলে যায়। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী গত ৩ মাসে অন্তত ২২টি দেশি বিদেশি অস্ত্রের চালান আটক হয়েছে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক আরো বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলোর দৌরাত্ম্যে তারা সবসময় ভয়ে থাকেন। তাদের ভাষায়, বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায় এখন প্রধান ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। ৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজউদ্দিন আহমেদ বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, অস্ত্রবাজি বা সহিংসতা মেনে নেওয়া হবে না।
এপিবিএন কঠোর অবস্থানে আছে এবং অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র ও মাদক চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কক্সবাজারের সীমান্তে উপজেলাগুলো দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৬ তারিখ রাত ৮:৩০টার দিকে সদর উপজেলার মগরা ইউনিয়নের কুইচবাড়ি বাজার এলাকার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই বিএনপি নেতার নাম এস এম আনিসুর রহমান ওরফে উত্তম। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এবং তার স্ত্রীর নাম লিলি আক্তার। জানা যায় মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে লিওন বেকারিতে ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বেকারির মালিক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী আহত লিলিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এখনকার মতো শেষ করছি। ১৭ই সেপ্টেম্বরের রাতের সংবাদ। কেমন আছে বাংলাদেশ? আবার ৭১ চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে সাথে থাকুন।